থেকে কিচ্ছু করাতে পারবে না, এটা কোনোদিন হবেও না। পুরো পরিপালকের লোকের জন্য নিয়ম হবে একরকম, আর আমার বরের জন্য নিয়ম হবে আর এক রকম। আর আমার বরটা যেমন খুশি তেমন করে থাকতে পারবে। সো তুমি একদম চিন্তা করবে না। আনহার কথা শুনে খুশিতে নাগিন ডান্স দিতে ইচ্ছে করছে, তবে করলেও বর্তমানে সেটা দেওয়া সম্ভব নয়। চুপচাপ বসে আছি। আমার আর আনহার বিয়েটা হয়ে গেছে। সবাই সবাই আনন্দ উল্লাস করছে। বিয়ের মজমাটা শেষ। আনহাকে বললাম জমিনে যাব। সে আমার কথায় প্রতিবত্তরে বলল, আকাশ, দুটো দিন এভাবে কাটিয়ে জমিনে যাও, কারণ সবেমাত্র বিয়ে হয়েছে। আর তাছাড়া তোমার জমিনে এখনও সেই টাইম চলছে, তুমি সেই টাইমে এখানে এসেছো। আর হলে হয়তো বা 2-1 মিনিট এদিক সেদিক হবে। ঠিক আছে, দুদিন পরেই যাব। তবে তখন কিন্তু তোমার আমার সাথে নিচে যেতে হবে। আচ্ছা, যাব। তারপর আনহা আর আকাশ রাতটা একসাথে অতিবাহিত করে। সকাল হতে আনহার বাবা আনহাকে তার সাথে দেখা করার জন্য খবর পাঠায়। আনহা আকাশকে ঘুমিয়ে রেখেই তার বাবার কাছে যায়। মা এসেছিস? হুম। আচ্ছা, তোর সাথে আমার অনেক জরুরি কথা ছিল। কি কথা? দেখ, অনেক তো হলো। এবার আমি চাই আমার বদলে তুই সিংহাসনের দায়িত্ব নিয়ে পুরো পরিপালকের শাসন কর। আর আমি রিটায়ার্ড করে নেই, তার উপরে তোর বিয়েও হয়ে গেছে। এখন তুই পরিপালকের শাসন করার যোগ্যতা রাখিস। বাবা, ঠিক আছে, দায়িত্বটা আমি নিব, কারণ তোমার বয়স হয়েছে। তবে একটা জিনিস, তোমার মাথার মুকুটটা তুমি আমাকে না পরিয়ে তুমি সেটা তোমার মেয়ের জামাইয়ের মাথায় পরিয়ে দেবে, কারণ সে মানব, তার উপরে সে আমার জামাই। আমি চাই না কোনো অবস্থাতেই তার উপরে যেতে। আমি চাই সবসময় সে আমার উপরে থাকুক এবং তাকে সবাই সম্মান দিক। মাসুদা, তুই অনেক ভালোবাসিস তাই না ছেলেটাকে? হুম বাবা, আমি ওকে অনেক বেশি ভালোবাসি, তার আর সম্মানও করি অনেক। ঠিক আছে, আমি আমার মাথার মুকুট তোকেই পরিয়ে দিব। তোরা আজ বিকালে রেডি থাকিস। আবারও একটা জনসভা করে সবার সামনে সিংহাসনে আমি তোদের দুজনের কাছে সঁপে দেব। আচ্ছা বাবা। তারপর আনহা আকাশের কাছে চলে যায়। বিকাল হতে বিশাল একটা বড় জনসভা করে আনহার বাবা দুজনের কাছে সিংহাসন বুঝিয়ে দেয়। তবে তার মাথার মুকুটটা সে আনহার কথা মতো আকাশের মাথায় পরিয়ে দেয়, যেটা দেখে আকাশ খুশিতে কান্না করে দেয়, কারণ সে বুঝে গেছে আনহা তাকে সবার উপরে দেখতে চায়। তাই সে সকলের সামনে আনহাকে জড়িয়ে ধরে নিজের বাহুডোরে আঁকলে নেয়। পাশ থেকে আনহার বাবা এসব দেখে সেও খুশিতে চোখের জল ছেড়ে দেয়, কারণ সে একটা মনের মতো জামাই পেয়েছে। এভাবে জনসভা শেষ হয়। পরের দিন আকাশ আনহাকে নিয়ে জমিনে নামে। সে জমিনে নেমে দেখে 3 মিনিট অতিবাহিত হয়েছে। তারপর আনহাকে তার নিজের রূপ ধারণ করিয়ে মায়ের কাছে নিয়ে গিয়ে সব কথা খুলে বলে। তার পরিপালকের যাত্রার প্রথম দিন থেকে নিয়ে শুরু করে আনহাকে বিয়ে করা পর্যন্ত। আকাশের মা প্রথমে অনেকটা শকড হয়, তবে পরের দিনে নিজেকে সামনে নিয়ে দুজনকেই আপন করে নেয়, কারণ এতদিন তিনি একা ছিল। কিন্তু বর্তমানে তেনার হারানো ছেলের পাশাপাশি ছেলের বউকে পেয়েছে, যার কারণে এখন আর এক্সট্রা করে আকাশে বিয়ে দিতে হবে না। মা ছেলে এবং ছেলের বউ সবাই খুশিতে আত্মহারা। এই খুশির মধ্যে দিয়ে রাতটা কেটে যায়। পরের দিন আকাশের আসল মা বাবা তা পালিত মা বাবাকে খবর দিয়ে বাসায় আসতে বলে। বাসায় আসার পর আকাশের বিয়ের কথা তিনি আকাশের পালিত মা বাবাকে বলে, তবে আনহার বিষয়ে খোলসা করে না। আনহাকে দেখাশোনা করে বিয়ে করেছে এমনটা বলে। আকাশের পালিত বাবা আকাশের কথাবার্তা দেখে বা কথা শুনে খুবই আফসোস করে, তবে এখন আর আফসোস করলে কোনো লাভ নেই। সন্তানকে তুচ্ছ-তাচ্ছিল্য করলে তো আফসোস করতেই হবে। তিনি শরমে আকাশের সামনে যায় না, তবে আকাশ তার পালিত বাবার কাছে গিয়ে পায়ে ধরে সালাম করে দোয়া চায় এবং নিজের মন থেকে সমস্ত সংশয় দূর করে ফেলে। আকাশের পালিত বাবা নিজের কর্মের জন্যে মুখে কিছু বলতে পারছে না, তাই তিনি আকাশের মাথায় হাত বুলিয়ে দিয়ে সেখান থেকে নিজের বাসায় চলে যায়। আকাশও বুঝতে পারে যে তার বাবা হয়তো অনেক কৃতকর্মের জন্য লজ্জিত, তাই সে তার বিষয়টি নিয়ে একটা মাখামাখি করে না। এভাবেই দিন কাটতে থাকে। আকাশ আর আনহা এখন জমিনেই থাকে। তারা দিনের একটা টাইম করে শুধু পরিপালকে যায়, তবে জমিনে সেই টাইমটা পরিপালকে অনেক দিনের সমান। দেখতে দেখতে 1 বছর কেটে যায়। আনহা মা হতে চলেছে। আকাশের অনাগত সন্তান আনহার গর্ভে বড় হচ্ছে। এভাবেই আরও কয়েকটা দিন কাটছে। আকাশের অনাগত সন্তান দুনিয়ায় আসার সময় হয়ে গেছে, তাই আকাশ আনহাকে নিয়ে পরিপালকে চলে যায়। দুজনেই বেশ খুশি যে তাদের সন্তান দুনিয়ায় আসবে।
পরিপালকে আসার একদিন পরেই আনহার পেইন শুরু হয়ে যায়। তাই চটজলদি পরিপালকের ধাত্রীকে ডাকা হয়। তিনি এসে আনহার বাচ্চা দুনিয়ায় আসা কার্যক্রম সম্পন্ন করে। আকাশের ফুটফুটে একটা ছেলে হয়েছে। ধাত্রীর রুম থেকে বেরিয়ে এসে আকাশের হাতে তার বাচ্চাকে তুলে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেটা থেকে আকাশের মনে খটকা লাগে। তাই সে ধাত্রীকে জিজ্ঞেস করে, মাসুদ কেমন আছো? ধাত্রীর মুখে এমন কথা শুনে আমার দুনিয়া দিয়ে যেমন উলটপালট হয়ে গিয়েছে। তাই তাড়াতাড়ি বাচ্চাটাকে ধাত্রীর হাতে ধরে দিয়ে আনহার কক্ষে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি আনহা সত্যি এই পৃথিবী মায়া ত্যাগ করে পরপরে চলে গেছে। আনহার নিথর দেহটা দেখে নিজেকে আর সামনে রাখতে পারছিলাম না। তৎক্ষণাৎ আনহার কক্ষ ছেড়ে দিয়ে পুরো পরিপালক ত্যাগ করে জমিনে চলে আসলাম। জমিনে এসে মাকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না করতে আরম্ভ করলাম। এরই মধ্যে পরিপালক থেকে আনহার বাবা মা আমার কাছে ছুটে এসেছে। তারা আমার কাছে এসে বলল, বাবা তুমি হঠাৎ করে জমিনে চলে আসলে কেন? কারণ আনহার নিথর শরীরটা আমার পক্ষে দেখা সম্ভব হচ্ছিল না আর। এই পাগল ছেলে, শান্ত হও তুমি। তোমার বইয়ের কিছুই হয়নি। সে তোমাকে জাস্ট পরীক্ষা করছে যে তার কিছু হলে তুমি কেমন রিয়াক্ট করো। এই আনা, সবার সামনে প্রকট হও। আকাশের বাবার কথায় আনহা তার বাচ্চাটাকে কোলে করে নিয়ে জমিনে প্রকট হয়। আকাশ আনহাকে ঠিকঠাক অবস্থা দেখতে পেরে তার মাকে ছেড়ে দৌড়ে গিয়ে আনহাকে জড়িয়ে ধরে পাগলের মতো চুমকুতে আরম্ভ করে। আকাশের এমন আচরণে আনহা বলে, এই আমার পাগল জামাই একদম কান্না করে না। এই যে দেখো আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। আমি ধাত্রীকে শিখিয়ে দিয়েছি এমনটাই বলতে, কারণ আমি দেখতে চেয়েছিলাম আমার কিছু হলে তুমি কেমন রিয়্যাক্ট করো। কিন্তু তুমি তো দেখি নাকে চোখের পানি একত্র করে ফেলেছো। আনহার কথা শুনে সমস্ত কষ্ট রাগে পরিণত হয়ে গেল। তাই চেঁচিয়ে বলে উঠলাম, শ্বশুরমশাই, আপনার মেয়েকে কি কষে একটা থাপ্পড় মারতে পারি? আপনার বদ মেয়ে আমার শরীরে কম্পন ছুটি দিয়েছে। না না বাবা, মেরো না। কারণ মেয়েটা তোমার অনাগত সন্তানকে জন্ম দিয়েছে, দুর্বলতায় ভুগছে। না হয় আমি তাকে মেরে তার গালের চামড়া লাল করে দিতাম। আনহার বাবার কথায় তাকে আর মারলাম না, তবে তার কোল থেকে বাচ্চাটাকে কিনে নিয়ে আমার মায়ের হাতে ধরিয়ে দিলাম। তারপর আনহার কাছে গিয়ে তাকে সজোরে একটান দিয়ে নিজের শরীরের সাথে লেপ্টে ফেললাম। পরে তাকে হুঙ্কার দিয়ে বললাম, আগামীতে এমন মজা করলে তোর গালের চামড়া আমি লাল করে ফেলবো, বেয়াদব কোথাকার। না না, আর করব না, আমার পরীক্ষা করা হয়ে গেছে। আর কোনো সময় এমন করবি না। তুই জানিস আমি পুরো আত্মরা হয়ে গিয়েছিলাম। সরি স্বামী, আর কখনো এমন করব না। মনে থাকে যেন। থাকবো। এতক্ষণে গিয়ে প্রাণ ফিরে এসেছে আমার মধ্যে। আমি এখন আনহাকে জড়িয়ে ধরে রেখেছি। তখনই মা পাশ থেকে বলে উঠল, তোরা দুজন বউ জামাই পরে রোম্যান্স করিস, কিন্তু আগে এখন ছেলেকে সামলা। আর বেয়াই সাহেব, আপনারা দুজন বসুন, আমি আপনাদের জন্য নাস্তা পানির ব্যবস্থা করছি। আম্মুর কথায় আনহাকে ছেড়ে দিয়ে নিজের ছেলেকে কোলে নিয়ে তুলে নিলাম। তখন আম্মু নাস্তা আনতে চলে গেল। কিছুক্ষণ পর তিনি নাস্তা ট্রে হাতে করে নিয়ে এসে বেআইনের সাথে আড্ডা দেওয়া মশগুল হয়ে গেছে। আর আমি আর আনহা নিজেদের বাচ্চাকে নিয়ে খুনসুটি করায় ব্যস্ত হয়ে পড়লাম। আর মনে মনে খোদার কাছে আর্জি করলাম আমাদের এই হাসি খুশি সংসারটা যেন দীর্ঘস্থায়ী হয়। তখনই আনহা সবার আড়ালে আমার কপালে চুমুকে বলল, ও মোর পাগলা জামাই, তোমার দোয়া খোদা অবশ্যই কবুল করবে। আমি আনহার আচরণে হয়ে তাকিয়ে আছি, কারণ সে এবারও আমার মনের কথা জেনে গিয়েছে। এর মধ্যে আবার পাশ থেকে আমার মা বলে উঠল, আমি কিন্তু দেখে নিয়েছি বৌমা। আম্মুর কথায় আনহা লজ্জায় লাল হয়ে গেছে। আর আমি আনহা লজ্জায় লজ্জিত চেহারাটা দেখে শব্দ করে হাসতে আরম্ভ করলাম। ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, পেজে লাইক দিয়ে সাথে থাকুন। হ্যালো বন্ধুরা, আমাদের নতুন চ্যানেল পমাস হার্টে কিছু সুন্দর সুন্দর গল্প আপলোড করা হয়েছে, অবশ্যই দেখে আসবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। শরীরে স্পর্শ করায় এক মেয়েকে থাপড়ে কানের পট্টি গরম করে দিয়েছি। মেয়েটা আমার হাতে থাপ্পড়কেও ভেটকি মেরে তাকিয়ে আছে। কি মেয়ে রে ভাই এটা! আপনারা হয়তো ভাবছেন কাকে মেরে আবার কানপট্টি নাড়িয়ে দিয়েছি। সত্যি বলতে এই মেয়েকে আমিও চিনি না।
অনামিকা নামে আমার জিএফ, যার সাথে কিনা চিরতনের মতো আমার সম্পর্কে বিচ্ছেদ ঘটেছে আজকে। মেয়েটাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি আমি, কিন্তু আমি বেকার হওয়ায় সে আমায় ছেড়ে চলে গেছে। তার বান্ধবীরা নাকি আমার জন্য তাকে খোঁটা দেয়। তাছাড়া তার বাসা থেকেও নাকি আমাকে নিয়ে নানান কথা বলে যে সে একটা বেকার ছেলের সাথে ঘুরে বেড়ায়। তাই সে আজকে আমার সাথে চিরতনের মতো সম্পর্ক ছিন্ন করেছে। অনামিকা আমায় ছেড়ে চলে যাওয়ার মনের বিরহে পাহাড়ে চড়ে এসে একাকী বসে আছি আমি। হুট করে কোথা থেকে এই মেয়ে আসায় আমার কাঁধে হাত রেখে সুরসুরি দিয়ে আমাকে জ্বালাতন করছে। এমনিতে মনের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, তার উপরে আবার এই মেয়ে এসে আমার সাথে ফাজলামো করছে, যার কারণে মেজাজ পুরো ডাঙ্গায় উঠে গেছে। তাই এই মেয়ের কানের পট্টি গরম করে দিয়েছি। কিন্তু অবাক করার বিষয় হলো এই মেয়ে আমার দানবের মতো হাতের থাপড় খেয়েও গাল ফাটকাচ্ছে, যেখানে অন্য কোনো মানুষ হলে দাঁত দুইটা পড়ে যেত। কিন্তু এই মেয়ে কীভাবে আমার থাপড় সহ্য করলো? তাই তাকে জিজ্ঞেস করলাম, এই আপনি কে বলুন তো? আর আমার সাথে এসে কেন বাথরুমে শুরু করেছেন? আর তাছাড়া আপনি একটা মেয়ে হয়ে এত রাতেই বা এখানে কী করছেন? আমি তোমার সব কয়টা কথার উত্তর পরে দিচ্ছি, কিন্তু তুমি আগে আমাকে এটা বলো যে তুমি আমাকে এভাবে থাপ্পড় মারলে কেন? আজ যদি আমার জায়গায় অনামিকা থাকতো, তাহলে কি তাকে এভাবে মারতে পারতে? মেয়েটার কথা শুনে থতমত খেয়ে গেলাম, কারণ সে আমার আর অনামিকার কথা জানলো কী করে? এই আপনি অনামিকার কথা জানলেন কী করে? বললাম তো, তোমার সব কথার উত্তর আমি দিব। তুমি আগে খালি আমার একটা কথার উত্তর দাও। আমার জায়গায় অনামিকা থাকলে তাকে তুমি এভাবে মারতে পারতে? না, মারতে পারতাম না। তাহলে আমাকে মারলে কেন? আমি কি তোমার কাঁধে হাত রেখে একটু খুনসুটিও করতে পারবো না? এটা কি অনেক বড় অন্যায় করে ফেলেছি? দুঃখিত আমি, প্লিজ কিছু মনে করবেন না। আসলে অনামিকার জন্যে আমার অনেক খারাপ লাগছে। সে আমায় ছেড়ে চলে যাওয়ায় মনে হচ্ছে যেন আমি দুনিয়াবাসী সমস্ত কিছুই অন্ধকারে হয়ে গেছে। কিছুই ভালো লাগছে না আমার, সব কিছু বিষের মতনই লাগছে আমার কাছে। তাই সেই রাগ হয়তো আপনাকে থাপন মেরে বসেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আর প্লিজ আমায় আপনার পরিচয়টা বলেন, যে আপনি কে আর অনামিকাকে কীভাবে চেনেন আপনি? আমি অহনা, আর শুধু অনামিকার বিষয় না, আমি তোমার 14 গোষ্ঠীর পুরো জন্মের কুণ্ডলী পর্যন্ত জানি। মানে কি এসবের? হ্যাঁ, সত্যি বলছি। সত্য মিথ্যা উপরওয়ালা জানে, কিন্তু আপনি খালি এতটুকু ক্লিয়ার করেন যে আপনি অনামিকার আর আমার সম্পর্কে জানেন কি করে? কারণ আমি কোনো মানুষ নই, আমি একজন পরী, তাই সমস্ত কিছু আমি জানি, বিশেষ করে তোমার সম্পর্কে। এবার আগের চাইতেও বড় ঝাটকা খেলাম মেয়েটা কথা শুনে, তাই চুপসে গেলাম একদম। মেয়েটা আমার চুপসে থাকা দেখে জিজ্ঞেস করলো, কি বিশ্বাস হচ্ছে না বুঝি যে আমি পড়ি? বিশ্বাস অবিশ্বাস সেটা আমার মনে আছে, কিন্তু আপনি এটা বলেন যে আপনি যদি পরী হয়ে থাকেন তাহলে এখানে কি করছেন? আপনার তো পরীদের দেশে থাকার কথা। আমি পড়ি, আর এসেছি শুধু তোমার সাথে কথা বলার জন্য। কি? আমার সাথে কথা বলার জন্য মানে? এই, তোমার মাথায় কি একটু জ্ঞান বুদ্ধি নেই নাকি? যে একটা সাধারণ মেয়ে এত রাতে পাহাড়ে এসে তোমার সাথে কথা বলবে নাকি? না মানে আসলে আসলে কিছু না, আমি সত্যিই পড়ি, তোমার সাথে কথা বলার জন্য এসেছি। কি কথা বলেন? বলবো, তবে আজ না, অন্য একদিন বলবো। কারণ তুমি আমার শরীর স্পর্শ করার সাথে সাথেই পুরো পরিপালক একদম কম্পন হচ্ছে। আর যার কারণে এত সময় হয়তো পরিপালকের সবাই জেনে গেছে যে কেউ একজন কোনো মানুষের সংস্পর্শে গিয়েছে। তো এখন কি করবেন? এখন আমাকে চলে যেতে হবে, কারণ আমি পরিপালকের কাউকে কিছু না বলে তোমার সাথে দেখা করতে এসেছি। আর তাছাড়া কয়েক মিনিটের মধ্যেই পরিপালকের দারোয়ান পরিপালকের মেইন দরজা স্পেশালি আটকে দিবে, যার কারণে আমি আর কোনো দিকে যেতে পারবো না। ঠিক আছে, তাড়াতাড়ি চলে যান আপনি। যাচ্ছি, কিন্তু তুমি আমার থেকে কয়েক মিনিট দূরে গিয়ে অপর পাশ ফিরে একটু চোখ বুজে থাকো, না হলে তোমার সমস্যা হতে পারে। কি সমস্যা হবে? আলো রশ্মিতে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তারপর কিছুটা দূরে এসে সেই মেয়েটার কথা মতন অপর পাশ ফিরে নিজের হাত দিয়ে নিজের চোখ চেপে ধরলাম, কিন্তু সত্যি বলতে আমি সেই মেয়ের কথা মতো শক্ত করে চোখ
চেপে ধরে নিই, কারণ মেয়েটার কথা সত্যি মিথ্যে সম্পর্কে আমি যাচাই করতে চাই। তাই একটা চোখ আলতো করে চেপে ধরেছি, যাতে করে আমি আলোকরশ্মি দেখতে পারি। তবে যদিও আমি অপর পাশে ফিরে আসি, তাও তার আলোকরশ্মি দেখতে যাব যদি সে পরী হয়। তাই সেই আশায় এক চোখ খুলে আলোকরশ্মি দেখার ট্রাই করলাম। তখনই আকাশের বিজলির মতো একটা রশ্মি আমার চোখের ভিতরে এসে প্রবেশ করলো, যার কারণে সেই চোখটা পুরো ঘোলাটে হয়ে গেছে। আমার এই অবস্থা দেখে আমি দ্বিতীয় চোখটাও ছেড়ে দিলাম আর আশেপাশে ঘুরে তাকাতে লাগলাম, কিন্তু সেই মেয়েটাকে আর কোথাও দেখতে পেলাম না। তার মানে কি সেই সত্যি মেয়েটা পড়েছিল? এসব নিয়ে ভাবছিলাম, তখনই চোখের কারণে মাথায় একটা চিকন সরু পেইন শুরু হলো, যেমনটা মাথা ব্যথা শুরু হলে। এছাড়া কোনো মানুষের চোখে প্রেশার পড়লে মুহূর্তের মধ্যেই মাথা নার্ভে গিয়ে এফেক্ট পড়ে সেটার, যার দারুণ ব্যথা শুরু হয়। আমারও তেমনটাই হয়েছে, তবে আমার অন্যান্য মানুষ থেকে একটু বেশি পরিমাণে পেন শুরু হচ্ছে মাথায়, যার দরুন আমি জ্ঞান হারিয়ে সেখানে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরে আসে তখন দেখি সকাল হয়ে গিয়েছে। মাথার উপরে রোদ ঝলসালো আলো ছড়াচ্ছে, আর আমি পাহাড়ের উপরে কিছুটা সমতল একটা জায়গায় পড়ে আছি। তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম, তখনই রাতের কথা মনে পড়লো। কিন্তু আমার এখন কোনো কিছুই বিশ্বাস হচ্ছে না, কারণ আমার চোখ দিয়ে সব কিছুই দেখতে পাচ্ছি আমি। রাতে যেমন ঘোলাটে ছিল চোখটা, এখন আর তেমনটা নেই, সব কিছুই দেখতে পাচ্ছি আমি। তার মানে হয়তো রাতে সমস্ত কিছুই আমার ভ্রম ছিল। ধুর, পরি বলতে কিছু হয় নাকি? সেসব শুধু রূপকথার গল্পেই থাকে, বাস্তবে এসবের কোনো কিছুই নেই। তাই এসব নিয়ে চিন্তা ভাবনা না করে বাসায় যাওয়ার উচিত, কারণ গত রাতে বাড়ি না যাওয়ার কারণে মা আমাকে হয়তো জেরা সুতো দিয়ে বারণ করবে, যাতে করে সত্যিকার অর্থে আমার চোখে যদি চলে যেতে পারে। তাড়াতাড়ি দোয়াদুরুদ পড়তে পড়তে বাসার দিকে রওনা হলাম। চলেন, বাসায় পৌঁছতে পৌঁছতে নিজের পরিচয়টা দিয়ে দিই। বরাবরের মতো আমি আকাশ আছি আপনাদের সাথে, পড়ালেখা করি অনার্স দ্বিতীয় বর্ষে। আর পরিবার বলতে আমার মা বাবা আর একজন ছোট বোন। বাকি সমস্ত কিছু গল্পের সাথে থাকলে জানতে পারবেন। দেখতে দেখতে বাড়ি পৌঁছে গেলাম। বাসায় এসে দরজা করা চাপতেই মা হাসি খুশিভাবে দরজা খুলে জিজ্ঞেস করলো, কিরে, গতকাল রাতে তুই কোথায় ছিলি? মা, মিথ্যা বলবো নাকি সত্যিটাই বলবো? সত্যের জয় সব সময় হয়। খালি খালি মিথ্যা বলে নিজের গালের চামড়া লাল করিস না। মা, অনামিকা আমায় ছেড়ে চলে গেছে, তাই গতকাল সারা রাত পাহাড়ের উপরে বসেছিলাম। আকাশের মুখে এরূপ কথা শুনে চোখ পাখি আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, যেটা দেখে আকাশ তার মাকে বলে, কি হলো মা, এভাবে তাকিয়েছো কেন? আকাশ, তুই জানিস যে আমি ছাড়া তোকে এই বাড়িতে আর কেউ প্রায়োরিটি দেয় না। তোর বাবা তো একদমই না, আর তোর ছোট বোনও তোকে সেরকমভাবে দেখতে পারে না। সো আগামীতে আর এমন করিস না, কারণ সব সময় কিন্তু আমি প্রোটেক্ট করতে পারবো না তোর বাবার থেকে। তাই যা করিস না কেন সাবধানে করিস। হ্যাঁ, না, বুঝতে পেরেছি। আচ্ছা যা, এবার ফ্রেশ হয়ে নে, আর মন খারাপ করিস না অনামিকার বিষয়টা নিয়ে। দেখবি একদিন তুই ঠিকই মূল্য পাবি সবার কাছ থেকে, সেটা তোর ছোট বোন, বাবা এবং দুনিয়ার তোর সকল পরিচিত মানুষের কাছ থেকে। না, দোয়া করো। অবশ্যই করব। এবার গিয়ে ফ্রেশ হয়ে নে। আচ্ছা। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। দিনটা এভাবেই কেটেছে ঘরের মধ্যে, কারণ একে তো কলেজে যায়নি, দ্বিতীয়ত বাবাও আছে কাজে যায়নি। তাই বাসা থেকে বের হলে এটা সেটা বলবে বাবা, তাই আর বের হয়নি বাসা থেকে। তবে বাবা আমাকে জিজ্ঞেস করছিল যে আমি কেন কলেজে যাইনি। মা অসুস্থ বলে আমায় বাঁচিয়ে দিয়েছে। অন্যদিকে আপনারা সবাই হয়তো ভাবছেন আমি বাবাকে ভয় পাই অনেক বেশি, সেটা কিন্তু একদমই মোটেই না, কারণ আমি ঘেরতারা করলে সেটা আর কেউ সোজা করতে পারবে না। তবে বাবার ক্ষেত্রে চুপচাপ থাকি সবসময়, কারণ তিনি সংসার সামলান, দিনমজুরি করে। যেখানে আমার বয়সী ছেলেরা সংসারের জন্য কত কিছু করে, সেখানে আমি এখনও বাবার ঘাড়ে বসে খাচ্ছি। তাই আর বড় গলায় কিছু বলি না, চুপচাপ সারাদিন ঘরের মধ্যে বসে কাটিয়ে দিলাম। তবে মনের ভিতরে অনেক উত্তাল পাতাল শুরু করেছে অনামিকার জন্যে। অনেক কয়েকবার কেঁদেওছি রুমে বসে বসে তার জন্যে, কিন্তু কোনো কিছুতেই নিজেকে সামলে রাখতে পারছিলাম না। তাই ঘুমের ওষুধ খেয়ে ঘুম দিয়েছি। এক ঘুমে পরদিন সকালে উঠে রেডি হয়ে ক্লাসের জন্য ঘর থেকে বেরিয়ে গেলাম। কিন্তু মাঝপথে দেখি রাস্তায়
একপাশে একটা রেস্টুরেন্টের সামনে কেউ একজন ইয়ামাহা ভার্সন 3টাকে পার্কিং করে রেখেছে, যেটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, কারণ বাইকটা আমার অনেক পছন্দের। তাই বাইকটার কাছে গিয়ে তাকে হাত দিয়ে ছুঁয়ে দেখতে লাগলাম। তখনই রেস্টুরেন্টের ভিতর থেকে দুজন বেরিয়ে এসে আমার উপরে চরম পরিমাণে রেগে গেল, যাদের মধ্যে একজন ছেলে আর একজন মেয়ে। তাদের হাবভাব দেখে বুঝতে বাকি নেই যে তারা কাপল, দুজনেই মাস্ক পরিধান করা ছিল। তখনই মেয়েটা মাস্ক খুলে আমার কাছে এসে আমার কলার চেপে ধরে বলতে লাগলো, কিরে ছোট লোক, তুই এখানে কেন? আর তোর কোন সাহসে তুই আমার বিএফের বাইকে হাত লাগিয়েছিস? জীবনেও কি দেখিস নি এমন বাইক? আমি মেয়েটাকে দেখে থ হয়ে গেলাম, কারণ মেয়েটা আর কেউ নয়, মেয়েটা হলো অনামিকা, যে কিনা আমার ছেলে বড় লোকের দুলালির সাথে রিলেশন জড়িয়েছে। যেটা দেখে বুকের ভিতরটা রক্তক্ষরণটা আরও বেড়ে গেল, চোখ দিয়ে টুপটুপ করে পানি ঝরছে। তখনই আবার অনামিকা বলে উঠল, কিরে ছোট লোক, আমার কথার উত্তর দিস না কেন? জীবনেও কি দেখিস নাই এমন বাইক? আশা করি দেখবি না, কারণ তোকে তো আমি হাড়ে হাড়ে চিনি। তোর সাথে 1 বছরের সম্পর্কেও তুই কি আমাকে রিক্সা ছাড়া অন্য কিছুতে সফর করিয়েছিস? সেখানে তো বাইক আকাশচুম্বী। অনামিকার কথা শুনে তার নতুন বয়ফ্রেন্ড বলে ওঠে, ও, তার মানে এটাই তোমার সে ফকিন্নি বয়ফ্রেন্ড? আর তুমি কিনা এই ছেলের সাথে এতদিন রিলেশন করেছো? এই খচ্চরটাই আমার ফকিন্নি বিএফ, যে কিনা জাত ফকিন্নি। আর রিলেশন তো করেছিলাম ভালো মন দেখে, কিন্তু তার পোড়া কপাল, সে আমাকে সুখ দিতে পারেনি, তাই ছেড়ে চলে এসেছি ওকে। এই খচ্চর খবিস, ভাগ এখান থেকে, না হয় জুতা পিঠে খাবি। অনামিকার কথা শুনে চোখের পানি ফেলতে ফেলতে সামনের দিকে চলে আসলাম। মনের ভিতর অনেক বেশি আঘাত লেগেছিল অনামিকার কথা শুনে, তবে আবার রাগও উঠল সেই ছেলের উপরে, কারণ সে আমায় তুচ্ছতাচ্ছিল্য করেছে। তাই মনে মনে বলতে লাগলাম, বড় লোকের বেটা বাপের টাকায় বাইক কিনে ফুটানি দেখানো, সেটা বেশি দিন চিরস্থায়ী হবে না। কোনোদিন দেখবি তুই সহ তোর বাইকটা কোনোদিন বড় গাড়ির নিচে পড়বি, যাতে করে তোর বাইক আর তুই সোজা দুনিয়া থেকে টপকে যাবি। এসব কথা মনে মনে বলছিলাম। তখনই হুট করে বিকট একটা আওয়াজে কানে আসলো। পিছনে ফিরে দেখি বাইকের পাশে মোটা একটা আম গাছ ছিল, যেটা অলৌকিকভাবে ভেঙে বাইকের উপর পড়ছে, যার কারণে বাইক ভেঙে কয়েক টুকরো হয়ে গেছে। আর সেই ছেলেটার পায়ের উপরেও আম গাছের একটা ডাল পড়ছে, যেটার কারণে সে ব্যথায় চেঁচাতে আরম্ভ করেছে। আর যেই আম গাছটা ভেঙে পড়েছে বাইকের উপরে, সেই আম গাছের গোড়ায় গতরাতে সেই আনহা নামক মেয়েটা দাঁড়িয়ে হাসছিল। এই দৃশ্য দেখে আমার চোখ জোড়া বড় মার্বেলের আকৃতি ধারণ করেছে। ড্যাবডাব করে তাকিয়ে আছি সেই মেয়েটার দিকে, কিন্তু হুট করে মুহূর্তের মধ্যে মেয়েটা অদৃশ্য হয়ে গেল। তখনই অনামিকা আমাকে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকতে আরম্ভ করলো, এই আকাশ, এদিকে আসো প্লিজ। অনামিকা ডাকে কদম পিছনে ঘুরিয়ে তার কাছে গেলাম। হ্যাঁ, কি হয়েছে বলো, ডাকলে কেন আমায়? আকাশ, আমার রাহুলের পায়ে অনেক চোট লেগেছে, প্লিজ ওকে একটু হসপিটাল নিয়ে যেতে সাহায্য করো তুমি আমায়। বাহ, আপনার রাহুল? আমার রাহুল, প্লিজ একটু সাহায্য করো। দুঃখিত ম্যাডাম, আমি আপনার রাহুলের জন্য কোনো ধরনের সাহায্য করতে পারবো না, কারণ আমার মতো ছোটো লাখ আপনার রাহুলকে বাইক ধরতেই আসমান জমিন হয়ে এক হয়ে গিয়েছে, সেখানে আপনি বাইকে মালিকের গায়ে হাত দিতে বলছেন? না বাপু, এটা আমি পারবো না। আমার মতো ছোটো লোক দ্বারা এত বড় কাজ হবে না। আমি চললাম, আপনি আপনার রাহুলকে সামলান। তারপর অনামিকাকে আর কোনো কথা না বলতে দিয়ে সেখান থেকে চলে আসলাম। আমি চলে আসার সময় মেয়েটা আমার দিকে তাকিয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়েছিল, কিন্তু কী আর করা, আমার হাতে কোনো কিছুই নেই। তাই তার বাইক ধরাতে যদি আমার জাতপাত নিয়ে টান দেয়, তাহলে সেই ব্যক্তির মহান মানুষের সাহায্য করা আমাকে দিয়ে সাজে না। সোজা কলেজে চলে আসলাম। কলেজে এসে নিজের ক্লাসে প্রবেশ করলাম। ক্লাসে বসে বসে আমার সময় কাটে যাওয়া অলৌকিক ঘটনা নিয়ে ভাবছিলাম। তখনই স্যার ক্লাসে চলে আসলো, কিন্তু আমার চিন্তাভাবনায় ফের কাটলো না। আচ্ছা, গতকালে রাতের আগের বিষয়টা কি সত্যি ছিল? কিন্তু আমি তো সকালে উঠে চোখে সব কিছুই দেখতে পেয়েছি। তাহলে কি করে সত্যি হয়? যদি সত্যি হতো তাহলে আমার চোখে জ্যোতি তো চলে যেত, তার মানে সত্যি নয়। কিন্তু আবার একটু আগে যে আমি যে আনহা নামক মেয়েটাকে গাছের কিনারে দাঁড়িয়ে থাকতে দেখলাম, আর তাছাড়া হঠাৎ করে এত মোটা কারো গাছের কিয়া ধারো রাহুলের বাইকের উপর পড়লো কী করে? না, কিছুই তো গড়বড় হচ্ছেই। আমার সেই জিনিসটাকে নিয়ে একটু জাস্টিফাই করা উচিত, কিন্তু কিভাবে কি করব এসব নিয়ে ভাবছিলাম। তখনই স্যারের ডাক পড়ল। এই আকাশ, কোন দুনিয়ায় আছো তুমি?
স্যারের কথার উত্তরে নিজের অন্তরে বলে উঠলাম, স্যার, পরীর দুনিয়ায়। আমার মুখে এমন উত্তর শুনে ক্লাসে সবাই অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছে, বিশেষ করে স্যার। তবে তিনি অবাক দৃষ্টিতে নয়, কিছুটা রাগান্বিত দৃষ্টিভঙ্গিতে তাকিয়েছে। স্যারের রাগান্বিত চেহারাটা দেখে মাথা নুড়িয়ে ফেললাম। তখন আবারও স্যার বলে উঠল, তুই পরীর দুনিয়ায় আছিস তাই না? তারা তোকে পরীর দুনিয়া থেকে টেনে ইচড়ে জমিনে আনছি। এই গতকাল ক্লাসে যেই টপিকের উপরে আলোচনা করে সবাইকে ছোটোখাটো থিংস দিয়ে বলেছিলাম, টপিকটা সম্পর্কে ইন্টারনেটের সাজেশন নিয়ে নিজেদের মতন করে শিখে আসতে, সেটা কি শেখা হয়েছে? স্যার, গতকাল তো আমি ক্লাসে ছিলাম না। বাহ, স্যার তো দেখি গতকাল ক্লাসেই আসে। কিন্তু স্যার, আমি এত কিছু শুনতে চাই না, আমার জাস্ট পড়াটা চাই। সো আপনি সকলের সামনে দাঁড়িয়ে সেই বিষয়টা নিয়ে আলোচনা করেন। স্যারের কথায় উঠে দাঁড়িয়ে গেলাম, কারণ আমি জানি যে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে পারবো না, কিন্তু তাও দাঁড়িয়ে গেলাম, কারণ না হয়তো বেয়াদবি হবে স্যারের সাথে। জি, এবার শুরু করেন। না হয়তো ক্লাস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে আপনাকে। লজ্জায় মাথা নুইয়ে রেখেছি। তখনই হুট করে আমার নজর আমার টুলের পাশে কিছুটা খালি জায়গা আছে বসার, সেখানে গিয়ে আটকে গেল, কারণ সেখানে সেই মেয়েটা বসে আছে যে কিনা গত রাতে আগের রাত পাহাড়ে এসে আমার সাথে কথা বলছে, যে কিনা কলেজে আসার পথে গাছের নিচে দাঁড়িয়েছিল। তার মানে কি সত্যি এই মেয়েটা পড়ি? কি করে? হ্যাঁ, তাকিয়েছি টলির দিকে। অপরদিকে স্যার আমার চুপচাপ দাঁড়িয়ে থাকে দেখে আরও রেগে গেল। কিন্তু আমার কোনো হুঁশ নেই স্যারের দিকে। আমি আবারও অন্যমনস্ক হয়ে যাওয়ায় স্যার এবার রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে বলতে আরম্ভ করলো, এই বেয়াদব ছেলে, তুই কি করতে ক্লাসে এসেছিস? যা বের হ ক্লাস থেকে। স্যারের কথা থতমত খেয়ে গেলাম, যার দরুন আমার হুঁশও ফিরে এসেছে। স্যার দেখি আমার দিকে রক্ত চোষার মতো তাকিয়ে আছে। পরিস্থিতি পুরো নিজের কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে। এই অবস্থায় কী করবো ভেবে পাচ্ছি না। তাই স্যারকে বললাম, স্যার বলছি। তারপরে এই টপিকটা নিয়ে আলোচনা শুরু করে দিলাম। আবারও আমার সাথে এক অলৌকিক ঘটনা ঘটে বসলো। আমি যেই টপিক সম্পর্কে জানি না সেই টপিক নিয়ে আলোচনা করে পুরো ক্লাসকে তাক লাগিয়ে দিয়েছি। সবাই হাতে তালি দিতে আরম্ভ করলো আমার আলোচনা দেখে। স্যারও বেশ অবাক। তবে শুধু স্যারই নয়, আমি নিজেও অবাক যে কিভাবে কি বলছি আমি এতটা সময় কিভাবে বলছি তাও আমি নিজেও জানি না, কিন্তু সবাই হাত তালি দিচ্ছে। তখনই স্যার এসে হাসিমুখীভাবে বলতে আরম্ভ করলো, আকাশ, তুমি অনেক জ্ঞানী একজন স্টুডেন্ট, সো প্লিজ ক্লাসে মনোযোগ দাও। তুমি এখন টপিকটাকে নিয়ে যেইভাবে সবার সামনে আলোচনা করছো সেইভাবে আমি শতবার চেষ্টা করলেও হয়তো পারবো না। তাছাড়া তোমার আলোচনা শুনেই হয়তো অনেকের বিষয়টা নিয়ে জ্বরটা কেটে গেছে। সবাই আশা করি তোমার এক্সপ্লেনেশনে ক্লিয়ার করে বুঝে গিয়েছে টপিকটা। সো মন লাগাও ক্লাসে। জি স্যার। তারপর স্যারের জায়গায় ফিরে ক্লাস নিতে আরম্ভ করলো। আর আমি পাশে ফিরে দেখি সেই মেয়েটা নাই, যে কিনা একটু আগেও আমার পাশে ছিল। মনের ভিতরে এই কৌতূহলে মাথাটা আরও বেড়ে গেল। কিন্তু না, কৌতূহলটাকে আপাতত সাইডে রেখে ক্লাসে মন দেই, না হয় স্যার আবারও এটা সেটা বলতে আরম্ভ শুরু করবে। যেইভাবে সেই কাজ, স্যারের ক্লাস পুরোটা শেষ করলাম। দেখতে দেখতে বাকি ক্লাসগুলো শেষ হয়ে গেল। ক্লাস থেকে বের হয়ে আবারও সেই কৌতূহলটাকে মেটানোর চেষ্টা করলাম। বাসার দিকে হেঁটে হেঁটে রওনা হয়েছি। আর সেই বিষয়টা নিয়ে ভাবছি, আচ্ছা, আমি একে একে মেয়েটাকে 3বার দেখলাম, তার মানে হয়তো সেই মেয়েটা সত্যি পড়ি। কিন্তু কথা হলো, সে তো ক্লাসে আমার সাথে কিছুটা সময় বসেছিল, তাহলে বাকিরা তাকে দেখলো না কেন? এসব নিয়ে ভাবছিলাম, তখনই দেখি সেই মেয়েটা হুট করে কোথা থেকে যেন এসে আমার সাথে হাঁটা শুরু করেছে। তাই হাঁটা বাদ দিয়ে রেখে ড্যাব করে তাকিয়েছি সেই মেয়েটার দিকে। সে আমার দিকে তাকালো আর জিজ্ঞেস করলো, আরে, এত অবাক হচ্ছ কেন? আমি তো তোমার সেই রাতেই বলেছিলাম যে আমি পড়ি। আমার সেদিনটার কথা কি তোমার একটু বিশ্বাস হয়নি? হয়েছে, তবে পুরোপুরি না। সমস্যা নেই, আস্তে আস্তে হয়ে যাবে। আচ্ছা, 3 সেকেন্ড পর আবার ফিরে আসছি আমি, তুমি হাঁটতে থাকো। মেয়েটা হুট করে আবার কোথাও উদয় হয়ে গেল, কিন্তু 3 সেকেন্ড যেতে না যেতে আবার সে ফিরে এসেছে। তার এমন আচরণ দেখে তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, কোথায় চলে গিয়েছিলেন আপনি আবার? দেখো, আমি দিনের বেলায় 3 সেকেন্ড খালি তোমার সামনে আসতে পারি, তারপর 3 সেকেন্ড আবার পরিপালকে চলে যেতে হবে। এমন করো যাতে বারবার ইচ্ছে হয় আমি তোমার সাথে আসতে পারবো।
আচ্ছা, আপনি আজকে সেই আম গাছটার নিচে কী করছিলেন? মেয়েটাকে এই প্রশ্ন করতে সে উধাও। বুঝে গেলাম যে 3 সেকেন্ড হয়ে গিয়েছে। আবারও 3 সেকেন্ড যেতে না যেতেই সে আবার ফিরে আসলো। সে ফিরে এসেই আমাকে উত্তর দিল। তোমাকে সেই ছেলে অপমান করেছে, তাই প্রতিশোধ নিয়েছি তার উপরে। কি? হুম। তার মানে কেলাসও আমার অলৌকিক ঘটনাটা আপনার জন্য ঘটেছে? এই তো বুদ্ধিমান ছেলে। আমি তোমাকে সাহায্য করেছি ক্লাসে, আর এই সাহায্যটা সব সময়ই করে যাব, তবে সেটা 3 সেকেন্ডের মধ্যেই, কারণ এর বেশি সময় আমার হাতে থাকে না। এর বেশি সময় দিতে গেলে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। তাছাড়া আমার পরিপালকের লোকরাও জেনে যাবে যে আমি কোনো মানুষকে সাহায্য করতে এসেছি। তাই দিনের বেলায় জমিনে 3 সেকেন্ডের বেশি থাকা সম্ভব না। তারপর পরিপালকে 3 সেকেন্ড অতিবাহিত হলে আবার জমিনে আসতে পারবো। ও আচ্ছা, কিন্তু আপনি যে এখন আসলেন, আপনার অলৌকিক রশ্মি যে দেখতে পেলাম না। সেই তুমি দিনের বেলায় বেশি একটা দেখতে পারবে না, কারণ আমরা রাতেই বেশি আসি, কারণ তখন